আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত আইরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশের ইতিহাসে সর্বোচ্চ 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা বিকালে কালো টাকা সাদার সুযোগ আরও বাড়ছে। করোনায় বিশ্বে মৃত্যু 4,19,000 কাছাকাছি। নিউজিল্যান্ডে টানা 20 দিনের মতো কেউ মারা যায়নি। বোরো ধানের ভালো দামে আনন্দিত দিনাজপুরের কৃষকরা। গত কয়েক বছরে লোকসান পুষিয়ে নেওয়ার আশা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনার ধাক্কার সামনে অর্থনীতি চাঙ্গার টার্গেটে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা হচ্ছে আজ। এর আকার হতে পারে 5,68,000 কোটি টাকা। বিদায়ী বছরের তুলনায় এ বাজেট 8.5% বেশি, আর সংশোধিত বাজেটের চেয়ে বড় সোয়া 13 ভাগ। লন্ডভন্ড অর্থনীতির ক্ষত সারাতে এবারের বাজেটে বিনা প্রশ্নে বাড়ছে কালো টাকা সাদা করার সূচক। তবে টালমাটাল স্বাস্থ্য খাত নিয়ে হয়েছে এর মধ্যেও নতুন 2-4টি প্রকল্প ছাড়া আসছে না বড় কোনো পরিবর্তন। বৃহস্পতিবার সংসদে উঠছে 2020-21 অর্থবছরের বাজেট। ভাইরাস যুগের বাজেট বিবেচনায় অর্থমন্ত্রী বাজেটের শিরোনাম ঠিক করেছেন এবার অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমার বাজেট। সব ঠিক থাকলে এই সরকারের মেয়াদে দ্বিতীয় বাজেট দেবেন আহমা মুস্তফা কামাল, যার আকার সম্ভাব্য 5,68,000 কোটি টাকা। এর বড় অংশ 6.8 ভাগ বরাদ্দ যাবে জনপ্রশাসন খাতে। অন্য খাতের মধ্যে স্বাস্থ্য খাতে 5.14% এবং 4.7% বরাদ্দ যাবে সামাজিক নিরাপত্তা খাতে। করোনা পরিস্থিতিতে এবার দেশের প্রবৃদ্ধি হবে সর্বোচ্চ 2.5 থেকে 4%। সিপিডি এবং অন্যান্য বিদেশি সংস্থাগুলোর পূর্বাভাসও এমন বলা হচ্ছে। এরপরও 8.2% জিডিপি অর্জনের টার্গেট অর্থমন্ত্রীর। এই বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হচ্ছে 5.4%। ভারত সেখানে বলছে তাদের হবে প্রবৃদ্ধি নেগেটিভ। চীন বলছে তারা এখানে কোনো প্রজেকশনই করতে পারছে না, এত আনসার্টেন, এবং সেটা কোথায় হবে, নেগেটিভ হবে না স্মল পজিটিভ হবে সেটা তারা জানে না। সেখানে আমরা ধরে নিলাম 8.5%। আমাদের বুকের পাটা আছে, আমরা বলতে পারি, কিন্তু এটা বাস্তবসম্মত নয়। ভাইরাস ঝড়ের কারণে এবার সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য খাত। এ খাতে বরাদ্দ এবার 29,000 কোটি টাকা, যা সংশোধিত বাজেটের তুলনায় 5,000 কোটি টাকা বেশি। বছর জুড়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় এডিবিতে বরাদ্দ 2,05,000 কোটি টাকা। খাতভিত্তিক হিসাবে সর্বোচ্চ 52,000 কোটি টাকার বরাদ্দ পরিবহন খাতে। প্রস্তাবিত বাজেটটি অবশ্যই ইনক্লুসিভ বাজেট যাতে হয়, কমপক্ষে 60টা সেক্টরকে, বর্তমান খাত বা উপখাতকে অত্যধিক গুরুত্ব দিতে হবে। নাম্বার 1 হচ্ছে সোশ্যাল সেফটি নেট, নাম্বার 2 হচ্ছে হেলথ সেক্টর, দেন হচ্ছে এগ্রিকালচার সেক্টর, দেন হচ্ছে সিএমএসএমই, কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম সাইজ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ। করোনার প্রভাবে এবার 11 মাসের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 70,000 কোটি টাকা। এরপরও আয় ব্যয়ের পার্থক্য কমাতে নতুন বাজেটে রাজস্ব টার্গেট ধরা হচ্ছে 3,82,000 কোটি টাকা, যার 3,30,000 কোটি আয় করতে হবে এনবিআরকে। এরপরও ঘাটতি থাকবে 1,86,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে 20,000 কোটি এবং ব্যাংকিং খাত থেকে 85,000 কোটি টাকা ধার করবে সরকার। বিদেশি উৎস থেকে নেওয়া হবে 76,000 কোটি টাকার ঋণ। এবারের বাজেটে কর্মসংস্থান ও চাহিদা সৃষ্টিই মূল চ্যালেঞ্জ। তাই আয় বাড়াতে ভ্যাট আইন কার্যকরে জোরালো নির্দেশনার পাশাপাশি মোবাইলে কথা বলার উপর ট্যাক্স বাড়তে পারে। একই সাথে বাড়তে পারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার পরিধিও। বিভিন্ন পক্ষ থেকে অপ্রয়োজনীয় খরচ কমানোর কথা বলা হলেও তাতে তেমন কান দেননি অর্থমন্ত্রী। আর তাই নতুন বাজেটে সরকারের পরিচালন ব্যয় ধরা হচ্ছে 3.5 লাখ কোটি টাকা। অর্থনৈতিক মন্দায় সরকার যখন নানামুখী কর ছাড়ের কথা ভাবছে, তখন কিভাবে বড় বাজেটের সমীকরণ মেলাবেন অর্থমন্ত্রী, সেই চমক দেখার অপেক্ষায় বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। এবছরের বাজেটটি বাংলাদেশের 50তম বাজেট। এর আগের 49টি বাজেটের মধ্যে রাজনৈতিক সরকারের পাশাপাশি সামরিক ও তত্ত্বাবধায়ক সরকারের ঘোষিত বাজেটও ছিল কয়েক দফায়। এ পর্যন্ত মোট 12 জন অর্থমন্ত্রী ও উপদেষ্টা বাজেট পেশ করেছেন। সবচেয়ে বেশি 12 বার বাজেট দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বিএনপির অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। আর বর্তমান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের এটি দ্বিতীয় বাজেট, যদিও গত বছর অসুস্থ থাকায় সংসদে সশরীরে বাজেট পেশ করতে পারেননি তিনি। বাংলাদেশের প্রথম বাজেট উত্থাপিত হয় 1972 সালের 30 জুন। অর্থমন্ত্রী ও স্বাধীনতা যুদ্ধের সময়ের প্রধানমন্ত্রী এম তাজউদ্দিন আহমেদ এটি উত্থাপন করেন। তিনি একমাত্র বাজেট পেশকারী যিনি ছিলেন পুরোপুরি রাজনীতিক। 72 থেকে 75 পর্যন্ত মোট 3টি বাজেট দিয়েছেন তিনি।
টানা তৃতীয় মেয়াদে সরকারে আসা আওয়ামী লীগের অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া আহমা মোস্তফা কামালের এটি দ্বিতীয় বাজেট। যদিও গেল বছর অসুস্থতার কারণে সংসদে তার পক্ষে বাজেট পেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই এটিকে তার প্রথম বাজেট বললেও ভুল হবে না। মাননীয় প্রধানমন্ত্রী তাকে আমি রিকোয়েস্ট করেছি যে তিনি বাজেটের বাকি অংশটুকু তিনি উপস্থাপন করবেন। আমি এই জন্য দেশবাসী ও আপনাদের সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এটা কিন্তু আমার বক্তৃতা না, আমি মাননীয় অর্থমন্ত্রীর বক্তৃতা পড়ছি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাজেট দিয়েছেন দুজন। এক সময়ের আমলা এবং পরবর্তীতে রাজনীতিতে আসা আওয়ামী লীগের সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি এরশাদ সরকারের সময় 82-83 ও 83-84 অর্থ বছরে বাজেট দিয়েছিলেন। আওয়ামী লীগের সবশেষ 2 মেয়াদে 10 বার সহ মোট বাজেট দিয়েছেন 12 বার। অন্যদিকে আছেন বিএনপির অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। রাষ্ট্রপতি জিয়ার সময় 2 বার এবং বিএনপির 2 মেয়াদে 10 বার মোট 12 বার বাজেট পেশ করেছেন তিনি। বাজেট পেশের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট দিয়েছেন আরেক সাবেক আমলা ও পরবর্তীতে রাজনীতিক শাহ এএমএস কিবরিয়া। 96-97 অর্থ বছর থেকে 2001-02 অর্থ বছর পর্যন্ত 6 বার বাজেট পেশ করেন তিনি। এরশাদের অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান 84-85 এবং 87-88 পর্যন্ত মোট 4 বার বাজেট উত্থাপন করেন। সামরিক আইন প্রশাসক হিসেবে 76-77 অর্থ বছর থেকে 78-79 পর্যন্ত 3 বার বাজেট দেন মেজর জেনারেল জিয়াউর রহমান। 2 বার বাজেট দিয়েছেন অধ্যাপক ডক্টর ওয়াহিদুল হক এরশাদ সরকারের হয়ে 89-90 ও 90-91 অর্থ বছরে। একবার করে বাজেট দিয়েছেন ডক্টর এ আর মল্লিক, ডক্টর মির্জা নুরুল হুদা এবং মেজর জেনারেল এম এ মুনেম। তত্ত্বাবধায়ক সরকারের সময় 1995-96 অর্থ বছরে মাত্র 3 মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট দেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ডক্টর মির্জা আজিজুল ইসলাম 2 বার বাজেট দেন 2007-08 ও 2008-09 অর্থ বছরে। স্বাধীন বাংলাদেশের 50 অর্থ বছরে দেয়া 49টি বাজেটের মধ্যে সংসদে পেশ করা হয়েছে 39টি বাজেট, আর বাকি 10টি বঙ্গভবন, প্রধান সামরিক আইন প্রশাসক, সিএমএল এর কার্যালয় এবং রেডিও টিভিতে ঘোষণা করা হয়। বাংলাদেশের প্রথম বাজেটের আকার ছিল মাত্র 752 কোটি 35 লাখ টাকা। 72-73 অর্থ বছরে রাজস্ব ব্যয় ও উন্নয়ন বরাদ্দ ছিল যথাক্রমে 434 কোটি 5 লাখ ও 318 কোটি 30 লাখ টাকা। আর 2020-21 অর্থ বছরে এর আকার দাঁড়িয়েছে প্রায় 5,38,000 কোটি টাকা। 48 বছর পর অনুন্নয়ন ব্যয় বা রাজস্ব বাজেট দাঁড়িয়েছে 3.5 লাখ কোটি টাকা, আর উন্নয়ন বাজেট এডিপি হয়েছে 2,05,000 কোটি টাকা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এর আগে বুধবার শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। এতে শোক প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে কাজ হারানো, সমস্যায় থাকা প্রতিটি মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে সরকার। বলেন, একটা মানুষও যেন না খেয়ে কষ্ট না পায়, সরকার সেভাবে কাজ করছে। করোনায় আক্রান্তদের সাথে নিকট আত্মীয়দের অমানবিক আচরণকে দুঃখজনক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সকলকে আন্তরিক। বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদের বাজেট তথা অষ্টম অধিবেশনের শুরুর দিনে সংসদে উপস্থাপিত শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ সদস্য হাবিবুর রহমান, মকবুল হোসেন সহ বর্তমান ও সাবেক সংসদ সদস্য সহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে উপস্থাপিত শোক প্রস্তাবের উপর আলোচনায় মরহুমদের স্মৃতিচারণের পাশাপাশি রুহের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। আত্মার মাগফিরাত কামনা করি। দেশের করোনা পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি মানুষের কষ্ট লাঘবে সরকারের কাজের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই করোনা ভাইরাসের কারণে সবকিছু একটা অচল অবস্থায় চলছে, পাশাপাশি মৃত্যু এসে হানা দিচ্ছে। যদিও এখানে সুস্থতার সংখ্যা অনেক অনেক বেশি, তারপরেও মানুষের ভিতরে একটা কেমন ধরনের একটা আতঙ্ক বিরাজমান। যে যত শক্তিধর হোক, যত অর্থশালী হোক, যত অস্ত্রের শক্তি হোক, কোনো শক্তি কাজে লাগছে না। মনে হচ্ছে করোনা ভাইরাসটাই যেন সবথেকে শক্তিশালী, আর প্রকৃতি যেন আজকে এর প্রতিশোধ নিচ্ছে। যারা দিন আনি দিন খায় বা ছোটোখাটো কাজ করে খেত, ছোটোখাটো ব্যবসা করে খেত, তারা প্রত্যেকেই কিন্তু কর্মহীন হয়ে পড়ে। প্রতিটি মানুষের খবর নিয়ে নিয়ে তাদের ঘরে ঘরে খাবার পৌঁছানো, তাদের বাড়িতে কিছু নগদ টাকার ব্যবস্থা করা, যাদেরকে পেয়েছি সকলকে খুঁজে খুঁজে বের করে আমরা এই সাহায্যটা করে দিয়েছি, যে সেখানে একটা মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। প্রত্যেকের যেখানে খবর পাবে তাদেরকে যেন সহযোগিতা করা যায়। করোনা ভাইরাস পরিস্থিতিতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনা সদস্য, রাজনৈতিক সংবাদকর্মী সহ মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারীদের কাজের প্রশংসার পাশাপাশি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। মহামারীতে মানুষকে আরও মানবিক হওয়ার আহ্বানও আসে সরকার প্রধানের কণ্ঠে। দুর্ভাগ্য হলো করোনায় কেউ মারা গেলে
আত্মীয় স্বজন আপনজন তারা লাশ ফেলে চলে যায়, সেই লাশ টানে পুলিশ বাহিনী, তারা নিয়ে কবর দিচ্ছে, জানাজা পড়ছে, সেখানে আপনজন কেউ থাকছে না, ভয়। চাই না মানুষ ভয় ভীত হয়ে এরকম অমানবিক আচরণ করবে, এটাও কিন্তু দুঃখজনক। মানুষের ভিতরে যে একটা মানবিক গুণাবলী আছে, যেখানে নিজের আপনজন ফেলে রেখে যায়, সেখানে আমাদের দলের নেতাকর্মী বা ছাত্রলীগের নেতাকর্মীরা যে এই যে মানবিকতার তাদের ভিতরে, এটাই আমি খুব আশাবাদী। করোনা আক্রান্তদের সুস্থতা কামনার পাশাপাশি দ্রুত এই মহামারী থেকে পরিত্রাণের কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষ মরণশীল, রকুনুজ্জামান, আজকে বাংলা যেমন ভিশন, জন্মেছি মরতে ঢাকা। একজন হবেই। তা করোনায় বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়ে 4,19,000-এর কাছাকাছি, আক্রান্ত 74,51,000-এর উপরে। আর ল্যাটিন আমেরিকার দেশগুলোতে মৃত্যু 70,000-এর উপরে। বুধবারও প্রাত্যহিক প্রাণহানির তালিকায় শীর্ষে ছিল ব্রাজিল। আরও অন্তত 1300 জন মারা যাওয়ায় সেখানে মোট প্রাণহানি দাঁড়ায় 39,797 জনে। ব্রাজিলের পরেই ল্যাটিন আমেরিকার মৃতের সংখ্যা দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোয় আরও 596 জন মারা গেছে। এতে সেখানে করোনায় মোট প্রাণহানি হয়েছে 14,649 জন। পেরু, চিলি, বলিভিয়া সহ ল্যাটিন আমেরিকায় মোট মৃত্যু বুধবারই 70,000 ছাড়ায়। এদিন যুক্তরাষ্ট্রে প্রাত্যহিক মৃতের সংখ্যা কিছুটা কমে 992 জনে এসে দাঁড়ায়। এতে মোট মৃত্যু পৌঁছায় 1,15,130 জন, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 20 লাখ। এছাড়া নতুন করে একদিনে ভারতে 388, যুক্তরাজ্যে 245, রাশিয়ায় 216, ইতালিতে 71, পাকিস্তানে 83 ও ফ্রান্সে 23 জন মারা গেছে। টানা 20তম দিনের মতো করোনায় প্রাণহানি ছাড়া থাকার সুখবরে স্বস্তিতে রয়েছে নিউজিল্যান্ড। সেখানে এ যাবৎ মারা গেছে 22 জন। টানা কয়েকদিনের ধারাবাহিকতায় করোনায় নতুন করে কেউ মারা যায়নি স্পেনে। করোনা উপসর্গ নিয়ে খুলনা ও রাঙ্গামাটিতে 2 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম জান মোহাম্মদ, বাড়ি নগরের খালিশপুরে। এ নিয়ে খুলনা আইসোলেশনে 37 জনের মৃত্যু হয়েছে। এদিকে রাঙ্গামাটির কাপ্তে বুধবার রাতে উপসর্গ নিয়ে মারা গেলেন এক নারী। তিনি বেশ কিছুদিন ধরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, জানিয়েছে সিভিল সার্জন। বোরো ধানের ভালো দাম পেয়ে হাসি ফুটেছে দিনাজপুর কৃষকের মুখে। গত কয়েক বছরের লোকসানে ক্ষতিগ্রস্ত কৃষকরা এবার ধানের বাজার ঊর্ধ্বমুখীতে যার পর নাই খুশি। প্রতি বস্তা 1700 টাকার ধান এক সপ্তাহের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে 1800 টাকায়। চলতি মৌসুমে দিনাজপুরে 1,71,250 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়। ধানের ফলনও হয়েছে বাম্পার। প্রায় 12 লাখ মেট্রিক টন ধান পাওয়া যাবে এখান থেকে। যদিও ধান কাটার আগ মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগে প্রায় 8,000 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। তবে ধানের দাম ভালো থাকায় ওই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা কৃষকদের। এবার দেশে করোনা শুরুতে কৃষকের মন ভাঙে গেছিল। ধানের দাম প্রথমে অবস্থা খুব কম, এখন ধানের দাম 1800, 1820 এইভাবে দিচ্ছে। এখন কৃষক আনন্দে আছে। এখন একটু ধানের বাজারটা একটু বেশি আছে, এই জন্য একটু পোষা আছে আর কি। আমরা হতাশা ছিলাম, বর্তমানে বাজার ভালো, এই বাজার থাকলে আমরা কৃষক বাঁচবে আর কি। ধান ক্রেতারা বলছেন গত কয়েক বছরে কৃষক লোকসানে ধান বিক্রি করলেও এবার বস্তা প্রতি 300-400 টাকা বেশি দাম পাচ্ছেন। এই বাজার দর বহাল থাকলে কৃষকের সাথে তারাও লাভবান হবেন বলে মনে করেন ক্রেতারা। আমদানি মোটামুটি ভালোই হচ্ছে এবং কৃষকরাও দাম ভালো পাচ্ছে। ধানের দাম 1700 ছিল, আজকে 1800, 100 বেশি দিয়ে কিনতেছি সামনের হাটের থেকে। এই বছর করোনা নিয়ে কারণ সব কৃষকের আশঙ্কা ছিলাম, কারণ সার, কীটনাশক বা লেবার খরচের দাম বেশি। বর্তমানে যে আজকের বাজারটা গেল 1820-30, এইটা যদি 2000 টাকা পার হয়ে যায় তাহলে কৃষকরা মোটামুটিভাবে উপকৃত হতে পারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনা দুর্যোগে লালমনিরহাট সদর হাসপাতালে স্বেচ্ছাশ্রম দেয়াদের দায়িত্ব বেড়েছে কয়েকগুণ। ঝুঁকি নিয়েও নিয়মিত কাজ করে চলেছেন তারা, কিন্তু চাকরি স্থায়ী না হওয়ায় মানবেতর জীবন কাটছে তাদের। লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায়ের রিপোর্ট। লালমনিরহাট সদর হাসপাতালে সর্বদা কর্মব্যস্ত 36 জন ছেলে মেয়ে। জরুরি বিভাগে, কেউ অপারেশন থিয়েটারে, সার্জারি ওয়ার্ডে, শিশু ওয়ার্ডে নিরলসভাবে কাজ করছেন তারা। কেউ ঔষধ বিতরণ, আবার কেউ রোগীদের সিরিয়াল দিতেও ভিড় সামলাতে ব্যস্ত। এরা হাসপাতালের স্টাফ, কিন্তু চাকরি সুবাদে নন। তাদের কেউ 1 যুগ ধরে, আবার কেউ 1.5 যুগ ধরে স্বেচ্ছাশ্রমে হাসপাতালের স্টাফ হিসেবে সেবা দিয়ে যাচ্ছেন। স্বেচ্ছাশ্রম দিয়ে আসতেছি, শুধু মনে করেন যে মাস্টার রোলের কথা বলি, আমাদের রাখা হয়েছে, আমাদের কোনো প্রকৃত যে ব্যবস্থাটা নেওয়া দরকার, আমরা যেভাবে চলবো, যেভাবে দিব, আমাদের একটা চলার সুবিধা হবে, সেরকম কোনো ব্যবস্থা আমাদের জন্য গ্রহণ করা হচ্ছে না। 4-5 মাস থেকে বেতন দেয়,
তাও 1000 টাকা। এই সংসারে তো কিছুই হয় না, কিন্তু এই যে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, 10 বছর থেকে কাজ করে ফেলেছি মাস্টার এই জায়গায়। গেল 3 মাস ধরে হাসপাতালের উন্নয়ন তহবিল থেকে এসব স্বেচ্ছাশ্রম স্টাফদের 1000 থেকে 1500 টাকা করে মাস হিসেবে দেয়া হচ্ছে, কিন্তু আগে কিছুই পেতেন না তারা। একদিন তাদের চাকরি সরকারি হবে এই আশায় বুক বেঁধে হাসপাতালে আজও স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন তারা। চাকরির বয়সও তো শেষ হয়ে যাচ্ছে, কতদিনের চাকরি দেবে? করোনা ডিউটি হিসেবে আমরা কোনো প্রকারের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা অনেক কষ্টে আছি, পরিবার চলাতে পারতেছি না, আমি নিজেও চলতে পারতেছি না। তাদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। ভলান্টিয়ারদের ব্যাপারে আসলে এরকম কোনো সিদ্ধান্ত এখনো পাইনি, তারা আগে যেভাবে কাজ করতেছে এভাবে কাজ করবে। করোনার ব্যাপারে যে বিশেষ কিছু তাদের জন্য এটা আমরা এখনো নির্দেশনা পাইনি। আমরা আসলে জানাবো তাদের জন্য সরকার যদি কিছু করে পরবর্তীতে আমরা জানতে পারবো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। দেশের ইতিহাসে সর্বোচ্চ 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা বিকালে কালো টাকা সাদার সুযোগ আরও বাড়ছে। করোনায় বিশ্বে মৃত্যু 4,19,000 কাছাকাছি। নিউজিল্যান্ডের টানা 20 দিনের মতো কেউ মারা যায়নি। বোরো ধানে ভালো দামে আনন্দিত দিনাজপুরের কৃষকরা, গত কয়েক বছরে লোকসান পুষিয়ে নেওয়ার আশা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।